Dear viewers, I think already we have reached at the Ghat of John Madrasa. হ্যাঁ এটাই আমাদের ঘাট না এইখান থেকে তাহলে হাঁটতে হবে নাকি? এই ঘাটের নাম কি ভাই? গোপালপুর ঘাট। গোপালপুর, হ্যাঁ গোপালপুর ঘাটে এসে বসলাম। This is Gopalpur Ghat. We reached. সাবধান। Now we reached in Gopalpur Ghat. গোপালপুর Getting down from speedboat is very risky, I think. The scenery of the Ghat is very beautiful and charming, very amusing. Dear viewers, already we have reached at Gopalpur Ghat in Chorbadrashan Upazila. We have started our journey from Moinod Ghat in Duhar Upazila. So it's a nice place and 16 minutes distance by speedboat. I think it's very enjoyable place and very charming to look at. Actually, we are enjoying much the sights and beauty of the around. এটা হলো মূল ঘাট। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ গোপালপুর স্পিডবোট ঘাট চরভদ্রাসন। তো এটা এখন চরে পড়ে আছে, এই হলো অবস্থা। আবার কেউ ফুসা পাহাড় উঠছে দেখেন স্যার, 300 টাকা পুরি বাবা। তো দর্শক মন্ডলী, আমরা অটো যুগে গোপালপুর ঘাট থেকে এসে পৌঁছালাম চরভদ্রাসন উপজেলা শহরে। তো এটা চরভদ্রাসন চৌরাস্তা মোড়। তো এখান থেকে এই যে ডান পাশে এই রাস্তাটি গিয়েছে ফরিদপুর, আর এই হোটেলে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি নাস্তা করব। আর এই রাস্তাটা গিয়েছে ভাঙ্গা, আর এটা ফরিদপুরের রাস্তা। আর সোজা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ভাঙ্গা থানায় গিয়েছে, আর এ পাশে চরভদ্রাসন থানা প্লাস বাজার। তো আমরা এখন হোটেলে চরভদ্রাসন এসে এই চৌরঙ্গি মুড়ি আমরা সকালের নাস্তা সেরে নিব। তো আমরা অপেক্ষায় আছি, রুটি ভাজা হচ্ছে। নাস্তা সেরেই কবির বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এখান থেকেই আমাদের অটো যুগে কবির বাড়ি যেতে হবে। তো আমরা অটো ভাড়া করছি এখানে। অটো এবং লেগুনা যুগে কবির বাড়ি এখান থেকে যেতে হয়। এই মুহূর্তে আছি হলো চরভদ্রাসন। এই চরভদ্রাসন এখানে একটা ছোট সরোবর আছে। এটা খাল না নদী নাকি নালা বোঝা মুশকিল, কচুরি পানায় ঢাকা। এই হলো বাস স্ট্যান্ডের অবস্থা। এই ব্রিজের উপরেই এখানে অটো থাকে। এখান থেকে আমরা জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিনের বাড়ি যাব। তো এই লেগুনা রয়েছে আর অটো রয়েছে, আর এখান থেকে তার ভাড়া পড়ে 80 টাকা। তো দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে অটো যুগে চলে আসছি ফরিদপুর জেলা শহরে। এখন দেখতে পাচ্ছেন ফরিদপুর জেলা শহরের ভিতরে আমরা প্রবেশ করছি, আর চারপাশের দৃশ্য ধারণ করে আপনাদের সাথে শেয়ার করছি। ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা। ফরিদপুর বাংলাদেশের 12তম সিটি কর্পোরেশন এবং বাংলাদেশের 14তম বৃহত্তম শহর। উপজেলার সংখ্যা অনুসারে ফরিদপুর বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত অর্থাৎ এ শ্রেণীভুক্ত একটি জেলা। তো দর্শক মন্ডলী, ইতিহাস এর পাতা থেকে ফরিদপুরের কিছু ইতিহাস তুলে ধরতে চাই। সুলতানি মোগল আমলে বর্তমান ফরিদপুর জেলার অধিকাংশ ফতেহাবাদ জনপদের অন্তর্ভুক্ত ছিল। জেলার পশ্চিমাংশ বোয়ালমারী মধুখালী ছিল মাহমুদাবাদের মধ্যে। 1786 সালে ফরিদপুর জেলা প্রতিষ্ঠা লাভ করে। তখন জেলার নাম ছিল ঢাকা জালালপুর এবং সদর দপ্তর ছিল ঢাকা। 1807 খ্রিস্টাব্দে জেলার সদর দপ্তর ফরিদপুর শহরে স্থানান্তর করা হয়। ফরিদপুরে আসার পরও জেলার নাম ঢাকা জালালপুর ছিল। 1833 সাল থেকে জেলার নাম ফরিদপুর ব্যবহৃত হতে থাকে। গোয়ালন্দ, ফরিদপুর সদর, মাদারীপুর ও গোপালগঞ্জ এই 4টি মহকুমা সমন্বয়ে ফরিদপুর জেলা পূর্ণাঙ্গতা পায়। বর্তমানে বৃহত্তর ফরিদপুর জেলা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর এই 5টি জেলায় রূপান্তরিত হয়েছে। এছাড়াও কুষ্টিয়ার কুমারখালী উপজেলাটিও ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত ছিল। মানিকগঞ্জ জেলার কিছু অংশ পূর্বে ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত ছিল। এই এলাকার প্রাচীন মসজিদগুলোর মধ্যে রয়েছে গেরদা মসজিদ, যা 1013 হিজরিতে নির্মিত হয়েছিল।
পাথরাইল মসজিদ ও দিঘি। সাতইর মসজিদ। এলাকার অন্যান্য উল্লেখযোগ্য স্থাপনা হলো ফতেহাবাদ টাকশাল, যা 1519 থেকে 32 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যবহৃত হয়েছিল। মথুরাপুরের দেউল, জেলা জজ কোর্ট ভবন এবং ভাঙা মুন্সেফ কোর্ট ভবন, ভাঙা গুল চত্বর, বসুদেব মন্দির। তৎকালীন ফরিদপুর এর মাদারীপুর থেকে হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন শুরু করেন। পুরো বাংলায় ছড়িয়ে পড়া বিখ্যাত এই আন্দোলনের কেন্দ্রভূমি ছিল ফরিদপুর জেলা। শরীয়তুল্লাহর পুত্র দুদু মিয়ার নেতৃত্বে এখানে নীলকর বিরোধী আন্দোলন হয়। জেলার প্রধান নীলকুঠির ছিল আলফাডাঙ্গা উপজেলার মীরগঞ্জে, যার ম্যানেজার ছিলেন এসি ডানলপ। এ জেলার 52টি নীলকুঠি এর অন্তর্ভুক্ত ছিল। গড়াই, মধুমতি ও চন্দনা বারাশিয়া নদীর তীরে নীল চাষ হতো। বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত জনাব আব্দুল লতিফ নীল চাষীদের আইনি সহায়তা প্রদান করেন। ভারতের স্বাধীনতার প্রথম শহীদ মীর নিসার আলী তিতুমির 24 পরগনা, নদিয়া এবং ফরিদপুর জেলা নিয়ে একটি স্বাধীন জনপদ গড়ে তোলেন এবং তীব্র ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। জেলা শহর বর্তমানে কুমারখালী নদীর তীরে অবস্থিত। ফরিদপুর পৌরসভা সৃষ্টি হয় 1869 সালে। 27টি ওয়ার্ড নিয়ে জেলা শহর গঠিত হয়। এর আয়তন 66.24 বর্গ কিলোমিটার। তো দর্শক মণ্ডলী, ফরিদপুর জেলা কৃষির জন্য বিখ্যাত। দেশের প্রধান পাট ফলনশীল জেলা হলো এই ফরিদপুর। এছাড়াও রয়েছে সুস্বাদু ধান, ইক্ষু, গম, পেঁয়াজ, সরিষা, মরিচ সহ নানা ফসল উৎপন্ন হয় এই ফরিদপুরে। ফরিদপুরের পদ্মার ইলিশ জগদ্বিখ্যাত হয়ে আছে আজও। খেজুরের গুড় এই জেলায় প্রচুর উৎপাদিত হয়। আকাশ ও উজান থেকে আসা পানির উপযোগিতায় ফরিদপুরের কৃষি সম্প্রসারিত হয়েছে অভাবিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফরিদপুর জেলার ইতিহাস সুফি সাধক শাহ শেখ ফরিদ উদ্দিনের নাম অনুসারে ফরিদপুর জেলার নামকরণ করা হয়েছে। ফরিদপুর জেলা সুফি সাধকের এলাকা হিসাবে বেশ পরিচিতি রয়েছে। হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন শুরু করেন এই শরীয়তপুর এবং মাদারীপুর থেকে। এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। গ্রাম বাংলার অনেক মানুষ এবং শহরের মানুষ অনেকেই এমন পাওয়া যায় যে যারা ইলিশ মাছ হলে একটু ভালো খেতে পারে। ইলিশ মাছ তাদের কাছে অনেক প্রিয়। ফরিদপুর জেলার বিখ্যাত খাবার এর তালিকায় রয়েছে এই পদ্মার ইলিশ। এছাড়াও ফরিদপুর জেলায় নানা ধরনের পিঠা তৈরি করা হয়ে থাকে। বিশেষ করে হেমন্তকালে কৃষকরা নতুন ধান ঘরে তোলার সময় কৃষকরা ধান ভেঙে তৈরি করে থাকে নানা ধরনের পিঠা। বিশেষ করে শীতকালের সময় তৈরি করা হয় খেজুরের গুড় আর মিঠাই দিয়ে নানান রকমের পিঠা। গ্রাম বাংলার অধিকাংশ পরিবারেই শীতকালে নানা ধরনের পিঠা তৈরি করে থাকে। এটি একটি গ্রাম বাংলার ঐতিহ্য। তো পথ চলতে অতিকায় প্রাণী হাতি হঠাৎ আমাদের ক্যামেরার সামনে। তো আমাদের গতিপথ আগলে দাঁড়িয়েছে, তাকে কিছু উপঢৌকন উপহার দিতে হবে। সে আমাদের যেতে দিচ্ছে না, অর্থাৎ তাকে পুরস্কার দিতে হবে। তো আমরা তাকে পুরস্কৃত করছি। তো এই বিশাল অতিকায় প্রাণীর দেহ আমাদেরকে ভয় পাইয়ে দিচ্ছে। তো আমরা অবাক হচ্ছি, এই বিশাল দেহের প্রাণী মানুষের ইশারায় চলে। তো আমরা যতক্ষণ না পর্যন্ত তাকে টাকা দিচ্ছি, সে আমাদের পথ ছাড়বে না, পথ রোধ করে দাঁড়িয়ে আছে। তো বিশাল এই অতিকায় প্রাণীকে এত কাছে থেকে দেখে সত্যি একটু ভয় ভয় লাগছে। তো হাতি দেখে অনেকটা এই ভ্রমণ আরও যেন আনন্দিত হলো, এই ভ্রমণ যেন আরও প্রাণ পেল। খুব ভালো লাগলো হাতিকে এত কাছ থেকে দেখে। তো দর্শক মণ্ডলী, এই ফাঁকে জানিয়ে রাখছি, আমরা এ পথ ধরেই এগিয়ে যাচ্ছি পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি। তো তাম্বুলখানায় পথ ধরেই আর একটু এগুলেই হয়তো আমরা পেয়ে যাব কবির বাড়ি। তো সেই ফাঁকে পল্লীকবি জসিমউদ্দিন সম্বন্ধে কিছু কথা না বললেই নয়। বাংলাদেশের বিখ্যাত পল্লীকবি জসিমউদ্দিন 1 জানুয়ারি 1902 খ্রিস্টাব্দে মামার বাড়ি ফরিদপুর জেলা সদরের কাছে তাম্বুলখানা গ্রামে
জন্মগ্রহণ করেছিলেন। 1931 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাশ করেন। পল্লীর দুঃখ বেদনার চিত্র ফুটিয়ে তুলেছেন তার কাব্যে, এজন্য তাকে পল্লী কবি বলা হয়। 1976 খ্রিস্টাব্দের 13ই মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তার নিজ গ্রাম গোবিন্দপুরে তাকে সমাহিত করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমরা প্রায় কবির বাড়ির কাছাকাছি চলে আসছি। তো আর মিনিট দুয়েকের মধ্যেই আমরা হয়তো কবির বাড়ির কাছে পৌঁছে যাব এ পথ ধরেই। তো আমরা জানি কবির বাড়ির সামনে এখন জসীমউদ্দিন মেলার হাট বসেছে, মেলা বসেছে। তো যাত্রাপথে এখানে আমরা একটি রেল ক্রসিং পাচ্ছি। তো এই রেল ক্রসিং ধরেই বাংলাদেশের একদম কক্সবাজার পর্যন্ত যোগাযোগ বিস্তৃত হয়েছে এই রেলপথে। তো রেলপথটা অতিক্রম করলাম, এখান থেকে আর মিনিট দুয়েকের পথ হলো কবির বাড়ি। তো দর্শক মণ্ডলীর সাথেই থাকবেন। কবির বাড়ির এবং কবির জীবনীর অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে থাকব। তো আমাদের সাথে থেকে এই পল্লী কবি জসীমউদ্দিন সম্বন্ধে অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরব, আপনারা জানবেন এবং শুনবেন। এই কবি সম্বন্ধে আমাদের আরও অনেক কিছু তথ্য জানা দরকার। তো দর্শক মণ্ডলীর সাথেই থাকবেন, আর আমি হয়তো এই নানান বিষয় নিয়ে বকবক করতে থাকব, সেগুলো শুনতে থাকবেন। তো আমরা অপেক্ষায় আছি আর কত দূর গেলে পল্লী কবির বাড়ি আমরা পৌঁছাতে পারবো। তো দর্শক মণ্ডলী, অদেখাকে দেখা আর অজানাকে জানা, এই আগ্রহ আমাদেরকে আজকে নিয়ে আসছে কবির বাড়ি। তো আমরা এই কবির বাড়ি দেখব, কবি সম্বন্ধে অনেক কিছু জানব। তো ফরিদপুরে এই প্রথম আসা, আর চরভদ্রাসন হয়ে এই ফরিদপুর আসলাম, পদ্মা নদী পাড়ি দিলাম, অপার সৌন্দর্য উপভোগ করলাম। সব নান্দনিক কিছু আমাদের সত্যি অভিভূত করেছে। তো আমরা ছুটে চলছি কবির বাড়ির দিকে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পৌঁছে যাব কবির বাড়ি। তো চারপাশের যে দৃশ্য এবং রাস্তার দুপারের দৃশ্য, মানুষ ছুটে চলার যে দৃশ্য, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো ফরিদপুর শহরের নানা অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করেছি। এই আমরা চলে আসছি জসিম পল্লী মেলা। তো দর্শক মণ্ডলী, বামে দেখতে পাচ্ছেন মেলার দৃশ্য, মেলার ছবি। আর এই মেলায় রয়েছে সার্কাস প্যান্ডেল। এই মেলার সব অংশ ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সেই সাথে কবির বাড়ি দেখাবো। তো অনেক মেলা জমেছে এখানে, অসংখ্য দোকানপাট, স্টল দেখা যাচ্ছে। তো নিশ্চয়ই কবির বাড়ি এখানেই হবে। তো আমরা কবির বাড়ির কাছাকাছি চলে আসছি। মেলা বিশাল এলাকা জুড়ে মেলা, তো অনেক লম্বা দেখা যাচ্ছে। মেলার পরিধি অনেক বিশাল। তো সাথেই থাকবেন, মেলা ঘুরে দেখাবো, কবির বাড়ি ঘুরে দেখাবো, সব কিছু। এই হলো মেলার প্রধান গেট, জসিম পল্লী মেলা 2024। সাথেই থাকবেন। তো দর্শক মন্ডলী, শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছে গেলাম পল্লী কবি জসীমউদ্দিন ওনার বাড়িতে। তো এই মুহূর্তে এখানে মেলার আয়োজন হয়েছে। তো মেলা চলবে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। তো এখানে বেশ সুন্দর আয়োজন রয়েছে, এবং পল্লীর সাথে সম্পর্ক রেখে এখানে একটি সুন্দর কারুকার্য খচিত গেট রয়েছে, যা আমাদের পল্লী সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে এই গেটটি তৈরি করা হয়েছে। খুবই সুন্দর এবং কারুকার্য খচিত একটি গেট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এখন ছবি তুলবো।